আশৈশব পরিচিত গ্রাম ছেড়ে অচেনা এক মফস্বল শহরের উদ্দেশ্যে আজ আমরা পাড়ি জমাচ্ছি। এ গ্রামে রেখে যাচ্ছি আমার শেকড়, আমার অস্তিত্বের খুশবু, আর হিজল গাছের ছায়ায় একখানা কবর, যাকে আমি না দেখে ভালোবেসেছি। দাদুর কাছে শোনা গল্পে কল্পনাতে নিজের মতো করে এঁকে নিয়েছি আমার দাদাজানের কবর। এ গ্রামের প্রাকৃতিক নৈসর্গ বড় মুগ্ধকর। পাকা সড়কের সাথে সমান্তরালে বয়ে গেছে একটা খাল। খালের ওপারের উঁচু দিকটাতে ঘন ঘন বসত বাড়ি, আর বসত বাড়ির দক্ষিণ দিক থেকে শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত মাঠ। গোটা মাঠ জুড়ে লম্বা লম্বা তাল গাছের সারি মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়ে আছে। বর্ষায় গোটা মাঠ ভেসে যায়। তখন দৃষ্টিসীমায় অস্বচ্ছ জলরাশি থই থই করতে থাকে। দক্ষিণের বাতাসে ছোট ছোট ঢেউ আছড়ে পড়ে ঘাটে বাঁধা ডিঙি নৌকার শরীর জুড়ে। দক্ষিণ পাশের ঘাটলার কাছে বাবা একটা শক্ত খড়ি গেড়ে পানির সমতল বরাবর একটা চিহ্ন দিয়ে রাখেন। তারপর রোজ সে চিহ্ন দেখে পানির বাড়া কমার হিসেব কষেন। রোজ সকালে বাড়ির চায়ের আসরে গম্ভীর মুখে তিনি বলতেন, এবারের বর্ষার ভাব তো খুব একটা ভালো ঠেকে না, আজও পানি আধ ইঞ্চি বাড়ছে। এই বর্ষা প্লাবিত মাঠটি শীতের শুরুতে এক আজনবী রূপে হাজির হয়। শুকনো মাঠ তখন সবুজ গমে সয়লাব। গমের শীষ জুড়ে বিন্দু বিন্দু শিশির জমে। রোজ সকালে কুয়াশার চাদরে দক্ষিণের সেই দিগন্তজোড়া মাঠটি অদৃশ্য হয়ে যায়। খালের পাশে ট্রান্সমিশন লাইনের তার জুড়ে অজস্র সুইচোড়া পাখি ঝাঁক ধরে বসে থাকে। আমি বাবার ধূসর শালে নিজেকে জড়িয়ে মুখ উঁচিয়ে আকাশপানে উষ্ণ ধোঁয়া ছুড়ে দিই। কত শীত, কত বর্ষা জুড়ে বেড়ে ওঠা বিস্তৃত শাখা প্রশাখার শেকড় ছিঁড়ে আজ কদম উঠিয়েছি অচেনা শহরের পথে। পশ্চিমপুতার ঘরের খাটে দাদু বসে আছেন। আমরা তিন ভাই বোন গেলাম দাদুর কাছে বিদায় নিতে। দাদু ভীষণ শৌখিন মানুষ। এই ষাটোর্ধ্ব বয়সে এসেও তিনি মেরুন রঙের কাতান শাড়ি পরেন, চোখে সোনালি ফ্রেমের চশমা। দাদুর মরিচা ধরা একটা স্টিলের ট্রাঙ্ক আছে, সেখানে তিনি তার শাড়ির পসরা যক্ষের ধনের মতো আগলে রাখেন। প্রায় সারাক্ষণই সুগন্ধি জর্দা দিয়ে পান খেয়ে মুখখানি লাল করে রাখেন। দাদুর সেই প্রাচীন ফর্সা মুখখানি আজ অব্যক্ত বেদনায় ধূসর হয়ে গেছে। আমাদের জড়িয়ে ধরে শুধু বললেন, আব্বু লাঠি নিয়ে যদি পিটাইতে আসে দৌড়ে পালাইও, আমি তো নাই, কে ঠেকাইতে আসবে তোমাগো। সত্যিই তো, শত অন্যায় শেষে দাদুর আঁচলে একবার মুখ লুকাইতে পারলে সব ক্ষমা হয়ে যেত। এমন অভেদ্য দুর্গকে ফেলে কোন অজানায় পাড়ি জমাচ্ছি আমরা। কত কত মধুর স্মৃতি দাদুর সাথে। দাদুর খুব পছন্দের একটা কাজ ছিল নিয়ম করে ছোট ফুপুকে দেখতে যাওয়া। প্রায় মাইল 10 দূরে ছোট ফুপুদের বাড়ি। এ যাত্রায় তার একটাই নির্দিষ্ট বাহন, হাবিল চাচার ভ্যান। হাবিল চাচার ভ্যান ছাড়া অন্য কোনো ভ্যানে তিনি চড়েন না। দাদুর মতে হাবিল চাচা ছাড়া গ্রামের সকল ভ্যান চালক বেপরোয়া গতিতে ভ্যান চালায়। তাই আগে থেকেই আব্বু হাবিল চাচাকে ঠিক করে রাখতেন। আর অবশ্যই দাদুর সকল যাত্রায় অবধারিত সফর সঙ্গী আমি। ছোট ফুপুদের বাড়িতে যাওয়ার পুরো পথ জুড়ে প্রায় ডজনখানেক ব্রিজ কালভার্ট। বৃদ্ধ হাবিল চাচা ভ্যানটাকে ঠিক টেনে তুলতে পারেন না, তাই ব্রিজ আসতেই সোৎসাহে আমি লাফিয়ে নেমে পড়তাম। আমার তালপাতার সেপাই দেহের সবটুকু শক্তি দিয়ে ভ্যানকে ধাক্কা দিয়ে ব্রিজের উপরে তুলতাম। তারপর ব্রিজ থেকে নামার সময় ভ্যানের সাই সাই করে দুরন্ত ছুটে চলা পথটুকু পা দুলে উপভোগ করতাম। আমার মধুর স্মৃতিগন্ধ মাখা সেই দাদুকে আজ ছেড়ে যাচ্ছি। কিভাবে ঘুম আসবে আমার অচেনা মফস্বল শহরের রাতগুলোতে, যেখানে রোজ দাদুর কোলে শুয়ে গল্প শুনতে শুনতে আমি আশৈশব ঘুম ডেকে এনেছি। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার নীড় ছাড়ার বাহনের পাশে সখাদের দল ভিড় করে আছে। নিজেদের মাঝে কানে মুখে কথা বলছে তারা। আমি শুধু বললাম,
আসি রে। ওরা কিছুক্ষণ ফ্যাল ফ্যাল চোখে চেয়ে শুধু বলল, আবার কবে আসবি রে? বড় মাহফিলের সময় আসবি তো? একসাথে যাব সবাই। আমি মাথা নিচু করে মৃদু স্বরে বললাম, জানি না রে, আব্বু নিয়ে আসলে আসবো। সত্যি বলতে গভীর বিষাদ প্রকাশক ভাষা জ্ঞান আমাদের হয়ে ওঠেনি। আমরা এখনো খোঁজ পাইনি এই জগতের বর্ণিল দুঃখের, বুঝি না মন খারাপের মানে কি। বাবার কঠোর শাসনে শুধু মুখ লুকিয়ে কাঁদি, আর বাকিটা সময় উচ্ছল হাসি আনন্দে মেতে থাকি। আমি আর ছোট বোন হাত ধরাধরি করে ভ্যানের পেছনে পা ঝুলিয়ে বসলাম। ধীরে ধীরে ভ্যানে গতির সঞ্চার হচ্ছে, ক্রমে ঝাপসা হয়ে আসছে কালভার্টের পাশে এখনো ঠায় দাঁড়িয়ে থাকা আমার চিরচেনা সখাদের মুখগুলো। আরও ঝাপসা হয়ে আসছে দূর হিজল গাছের ছায়ায় আমার প্রিয় কবরের নাম ফলক। আমার সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা। আমি সাধারণত গদ্যজনরাই লেখালেখি করে খুব অভ্যস্ত, এবং সেটা আসলে আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। আসলে গদ্যজনরার লেখার ক্ষেত্রে যেটা হয়, আমি আমার নির্দিষ্ট কোনো একটা অবজারভেশন বা কোনো একটা গভীর অনুভূতিকে শব্দ দিয়ে এক্সপ্রেস করি। তো আসলে সেই খোলসটা থেকে বেরিয়ে এসে এই প্রথম উপন্যাস লেখার চেষ্টা করেছি। কিন্তু গদ্য এবং উপন্যাস লেখার মাঝে বেশ বিস্তর একটা ফারাক আছে। উপন্যাস লেখার ক্ষেত্রে একটা গল্পকে টেনে নিয়ে যেতে হয় বহুদূর। এখানে অনেক বেশি কথোপকথন থাকে। তো আমি ট্রেডিশনাল উপন্যাস লেখার যে রীতি, যেমন উত্তম পুরুষে লেখা বা নাম পুরুষে লেখার বাইরে গিয়ে এখানে একটা মিক্সচার ভঙ্গিতে লেখার চেষ্টা করেছি। তো আমার ধারণা, আমার চ্যানেলের যারা শ্রোতা, আপনারা হয়তো গল্প উপন্যাস বা বই পড়ার সাথে মানে বই পড়েন বা বই পড়া অভ্যাস রাখেন। তো সেজন্য আপনাদের কাছে আমার কিছু জানতে চাওয়ার আছে, যে এই যে আপনারা যতটুকু অংশ শুনলেন, এই অংশটুকুর মধ্যে গল্প প্রবাহে কোথাও ছেদ পড়েছে কি না? আপনার কখনো কোথাও গল্পের ফ্লোটা কখনো ডিস্টার্ব হয়েছে বলে আপনার মনে হচ্ছে কি না, এটা একটা জানতে চাওয়া। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই পুরো গল্পটা কি আপনার কাছে মনে হচ্ছে কেউ একজন তার স্মৃতি কথা বলতেছে? মানে গল্পটা কি এমন মনে হচ্ছে যে এই গল্পটা একজন লেখকের ছেলেবেলাকার স্মৃতি, অর্থাৎ কেউ একটা আত্মজীবনীমূলক বই, এমনটা কি মনে হচ্ছে? নাকি আত্মজীবনীর বাইরে এসেও এখানে একটা উপন্যাসের ভাইব ক্রিয়েট করতেছে? এটা আমার দ্বিতীয় জানতে চাওয়া। এক কথায় যদি আমি এত বেশি থিওরিটিক্যাল আলাপের একটা জাস্ট সামারি বলতে চাই, সেটা হচ্ছে এই উপন্যাসের যে দুটো কথা আপনারা শুনেছেন, সেটা কি আপনাদের ভালো লাগা বা শ্রুতিমধুরতা বা স্বাচ্ছন্দ্যের কারণ হয়েছে, নাকি কোথাও গল্প প্রবাহের ছেদ আপনাদের অস্বস্তির কারণ হয়েছে? অনুগ্রহ করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের সকলের জীবন সুকুনে ভরে উঠুক, এই প্রার্থনা। স্টে টিউন উইথ মাই অ্যাস্থেটিক ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ।